জয়শ্রী রাধে, জয়শ্রী রাধে, জয়শ্রী রাধে। সকল বৈষ্ণব চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করলেন কেন, এই উপাখ্যানটির পঞ্চম পর্ব বলে এই উপাখ্যানটি শেষ করব। আশা করি আপনাদের ভালো লাগবে। রুক্মিণীর কাহিনী এবং রুক্মিণীর ভালোবাসা কতটা গভীর ছিল শ্রীকৃষ্ণের প্রতি, এটা এই গল্পের মাধ্যমে আপনারা জানতে পারবেন। রুক্মিণী স্বয়ংবর উৎসবে ব্যস্ত ছিলেন। মানে আগের দিনে এখন যেমন মেয়েকে দেখতে আসে, একটা ছেলে দেখতে আসে, পছন্দ হলে বিয়ে হয় বা কেউ সম্পর্ক করে বিয়ে করে, আগের দিনে কি হতো, স্বয়ংবর সভা হতো। রাজকন্যাদের রাজপুত্ররা দেখতে আসতো এবং রাজকন্যা যাকে ভালো লাগতো তার গলায় মালা পরাতো। তা রুক্মিণীর জন্য একদম ঠিক ওইভাবেই স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছিল। রুক্মিণী কোথায় থাকতেন? কুণ্ডিল নগরে। ওই কুণ্ডিল নগরে দর্শক ও সকল রাজন্যবর্গই তাকে দর্শনের জন্য বাইরে সমবেত হয়েছিলেন। যখন রুক্মিণী দেবী সেজেগুজে বের হচ্ছিলেন, তার আগ দিয়েই মানে কিছু আগেই ওখানে লোকজন সমবেত হয়েছে। ধরেন নাম করা লোক যখন আসে কোনো সভা সমাজে, তখন জনগণ আগের থেকে আসে তাকে দর্শন করার জন্য, দেখার জন্য। তেমনটাই রুক্মিণীর এই যে স্বয়ংবর সভা হবে এটা জেনে রাজরাজারা এসেছিল এবং রাজকুমাররা রুক্মিণীকে দেখার জন্য সেজে গুজে এসেছিল এবং অধীর আগ্রহে ছিল কখন রুক্মিণী আসবে। বস্তুত তারা প্রত্যেকেই রুক্মিণীকে তাদের পত্নী রূপে লাভ করবে বলে ভেবেছিল। সুন্দরীকে কে না চায়? রুক্মিণীকে দর্শন করে বিষয়াবিষ্ট হয়ে তারা ভাবল যে শৌর্যবীর্যবান মহান রাজন্যবর্গকে বিমোহিত করবার উদ্দেশ্যে স্রষ্টা নিজেই বিশেষভাবে তাকে সৃষ্টি করেছেন। আসলে সুন্দরীদের অনেকেই বলে যে স্রষ্টা নিজেই বুঝি একে সৃষ্টি করছে, দেখে বলে। এটা আগেও বলতো, এখনো বলে। তার দেহ ছিল সুগঠিত, মানে সুন্দরভাবে গঠিত। তার নয়ন ছিল খুব সুন্দর, পটল চেরা নয়ন বলে না, বা হরিণের মতো নয়ন, এরকমটাই ছিল। তার ঠোঁট ছিল লাল আভা যুক্ত। এখনকার মেয়েরা তো লিপস্টিক টিপস্টিক দিয়ে যার যার মনে চায় বিভিন্ন রং ধারণ করে থাকে, কিন্তু ওই সময় রুক্মিণীর ঠোঁটে ওই লিপস্টিক লাগতো না, এমনিই সুন্দর ছিল। কর্ণকুণ্ডল কুঞ্চিত কেশরাশি, মানে চুলগুলো ছিল কুকড়ানো কোকড়ানো। তার বদনমণ্ডলের শোভা বর্ধন করছিল। তার মুখ ছিল দেখতে অপূর্ব সুন্দর। রত্নময় মেখলা শোভিত ছিল তার কোটি দেশে, মানে মাজায় এখন দেখেন না শাড়ি পরে মেয়েরা পরে, ওইগুলো আগে সোনার ছিল বা রূপার ছিল, এখন সোনা। রুক্মিণী সোনার মণিমুক্তা খচিত পড়েছিল। কবির রচিত রূপ লাবণ্যের প্রকৃষ্ট মূর্তির প্রতীক। রুক্মিণীর রূপ লাবণ্য ছিল যেন শিল্পীর চিত্রের মতো, মানে শিল্পীরা নিখুঁতভাবে ছবি আঁকে। রুক্মিণীর চেহারাও ছিল নিখুঁত। ঈষৎ উন্নত বক্ষ, তার 13-14 বছর বয়সের আসন্ন যৌবনের মতো তার রূপ ছিল। শ্রীকৃষ্ণকে আকর্ষণ করবার উদ্দেশ্যে বিশেষভাবে তিনি এরূপ সুন্দরী ছিলেন। স্থির দৃষ্টিতে মানে রাজার ছেলেরা রুক্মিণীর রূপ লাবণ্যের দিকে তাকিয়েছিল এবং তাকে দেখে সবাই আকৃষ্ট হচ্ছিল। তাদের মন চঞ্চল হয়ে উঠছিল যে রুক্মিণী কাকে মালা দেবে। তারা মানে অপেক্ষা করতে করতে কেউ দিশেহারা হয়ে যাচ্ছিল, হতাশ হচ্ছিল যে রুক্মিণী কখন আসবে। কিন্তু রুক্মিণী ছিল রূপে সুন্দরী, অন্যদিকে তার ভিতর কোনো আদৌ কোনো গর্ব ছিল না, অহংকার ছিল না।
নির্দোষ কিশোরীর সরল হাসি, চঞ্চল নয়ন, অরবিন্দবদ দন্তরাজি শোভিত রুক্মিণী যে কোনো মুহূর্তে শ্রীকৃষ্ণ তাকে হরণ করবেন এই আশা নিয়েই বসে থাকতেন। আর এই আশা নিয়েই তিনি গৃহের দিকে যাচ্ছিলেন, অগ্রসর হচ্ছিলেন। কেন হচ্ছিলেন? তিনি মনে প্রাণে শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন। পূর্ণ বিকশিত রাজহংসীর মতো তার পা দুখানি চলছিল, নূপুরের শব্দ ছিল পায়ে। রুক্মিণী এতই সুন্দর ছিল যে রাজার ছেলেরা মানে যুবরাজরা সবাই অপেক্ষা করছিল, হতাশ হচ্ছিল, রুক্মিণীকে পাবার জন্য আগ্রহ করছিল, কিন্তু রুক্মিণীর নয়ন কাউকে আকৃষ্ট করছিল না। রুক্মিণী মনে প্রাণে কৃষ্ণকেই ভালোবাসতো, হৃদয়ে সে কৃষ্ণকেই অনুভব করতো, যদিও কৃষ্ণকে সে কখনোই দেখেনি, কিন্তু রুক্মিণীর টান ছিল কৃষ্ণের পরে। রুক্মিণী সবসময় চাইতো যে শ্রীকৃষ্ণ তার স্বামী হবে। শ্রীমতী রুক্মিণী তাদের কারো প্রতি আকৃষ্ট হতো না। শ্রীকৃষ্ণ এসে তাকে কখন হরণ করবে সেই আশায় সে বসে থাকত। তার বাম হাতের অলঙ্কারগুলো সুবিন্যস্ত করার সময় ঘটনাচক্রে রাজকুমারদের দিকে হঠাৎ তাকায় পড়ছেন। হঠাৎ দৃষ্টি বলে না, ও মানে হঠাৎ করেই তাকাইছে ওই যুবকদের দিকে। কে তাকিয়ে পড়েছে? রুক্মিণী। তার ভিতর থেকে বুঝে গিয়েছিলেন যে ওই যুবকই শ্রীকৃষ্ণ হবে। তখন তিনি শ্রীকৃষ্ণকে দেখে ফেললেন। শ্রীকৃষ্ণকে চাক্ষুষ না দেখলেও তিনি সবসময় কৃষ্ণ চিন্তায় নিমগ্ন ছিলেন। এই জন্য রাজকুমারদের মধ্যে কৃষ্ণকে চিনতে তার একটু বিলম্ব হয়নি, মানে দেরি হয়নি। যে যাকে ভালোবাসে সে হাজার লোকের মধ্যে থাকলেও সে ঠিকই তার চোখ সেখানেই চলে যায়। রুক্মিণীর অবস্থাও তাই হয়েছিল। শ্রীকৃষ্ণ অন্যান্য রাজকুমারদের দিকে ভ্রুক্ষেপ করলেন না। তিনি তৎক্ষণাৎ গরুর চিহ্নিত পতাকা সমন্বিত তার রথে রুক্মিণীকে তুলে নিলেন। আসল কাজ হয়ে গেল। রুক্মিণীকে তোলা সারা শ্রীকৃষ্ণের। যেমনটা শৃগালদের মধ্য থেকে সিংহ যেমন হরিণকে নিয়ে যায়, এটা আমরা উদাহরণ আকারে বলছি, মানে সিংহ হরিণকে ধরে নিয়ে যায়, তেমনি শ্রীকৃষ্ণ নির্ভীকভাবে রুক্মিণীকে ধীরে ধীরে অগ্রসর হলেন রুক্মিণীকে নিয়ে। ইতিমধ্যে বলরামও যাদব সেনা নিয়ে সেখানে উপস্থিত হলেন। বলরামকে শ্রীকৃষ্ণের বড় ভাই, সেও সেখানে হাজির হয়েছিল। শ্রীকৃষ্ণ আসছে সেই জন্য। শ্রীকৃষ্ণের কাছে যে বার পরাজিত হয়েছে সেই জরাসন্ধ তখন এই বলে মানে গর্জন মানে চিৎকার করে উঠলেন, এ কি, বিনা বাধায় কৃষ্ণ আমাদের কাছ থেকে রুক্মিণীকে নিয়ে চলে যাচ্ছে। চিৎকার করে কি আর লাভ হবে? যা হবার তা তো হয়েই গেছে। ধনুর্বাণ সহ আমাদের শৌর্য বীর্যের কি কোনো মূল্য নেই? এই কথা কে বলছে? জরাসন্ধ বলছে। হে রাজন্যবর্গ, আপনারা দেখুন, এইভাবে নিষ্ক্রিয় হলে আমাদের অপযশ হবে। আরে অপযশের কি আছে? রুক্মিণীকে তো শ্রীকৃষ্ণ নিয়েই গেছে, এখন বোকার মতো ভাবলে হবে? জরাসন্ধ এই চিন্তা করলে কি কাজ হবে? এখানে শৃগাল যেন সিংহের কাছ থেকে তার শিকার নিয়ে যাচ্ছে। এটাই হলো শ্রীকৃষ্ণের রুক্মিণীকে হরণ। যত রাজা রাজকুমারী আসুক না কেন, তার মধ্য থেকেই রুক্মিণীকে শ্রীকৃষ্ণ নিয়ে গেছে। কারণ রুক্মিণীও চাইতো যে শ্রীকৃষ্ণ এসে তাকে নেবে, আর শ্রীকৃষ্ণও চাইতো রুক্মিণী আমাকে যখন প্রাণ দেশে মন দেশে যে করে হোক আমি তাকে উঠাই নিয়ে যাব। এখানেই আমার গল্প শেষ। রুক্মিণী চলে গেলেন শ্রীকৃষ্ণের সাথে। এই আনন্দেই আমরা একবার বলি রাধে রাধে। আবার নতুন গল্প নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। আশীর্বাদ রাখবেন।